কখনো কি মনে প্রশ্ন এসেছে যে বড় বড় ডিস্টিলারিগুলোতে হাজার হাজার লিটার স্পিরিট কিভাবে বানানো হয়? মানে সাধারণ একটা শস্যের মণ্ড যা দেখতে অনেকটা সুপের মতো, সেখান থেকে কিভাবে একদম খাঁটি হাই প্রুফ অ্যালকোহল বের করে আনা হয়। চলুন আজ আমরা এর পেছনের সেই জাদুকরী প্রযুক্তিটাই একটু কাছ থেকে দেখব। দেখুন, প্রশ্নটা কিন্তু বেশ সোজাসাপটা, তাই না? কিভাবে এই সাধারণ দুর্বল মণ্ড থেকে একদম বিশুদ্ধ কড়া অ্যালকোহল আলাদা করা সম্ভব? কিন্তু এর সমাধানটা ছিল একটা বিশাল চ্যালেঞ্জ। আর ঠিক এই একটা সমস্যার সমাধান করতেই কিন্তু জন্ম হয়েছিল এক যুগান্তকারী প্রযুক্তির। আর সেই সমাধানটা কি ছিল? একটা সত্যিকারের শিল্প বিস্ময়, কন্টিনিউয়াস কলাম স্টিল। হ্যাঁ, এই যন্ত্রটাই অ্যালকোহল তৈরির জগতে একটা বিপ্লব এনে দিয়েছিল। আর আজ আমরা এর ভেতরে ঢুকে দেখব কিভাবে এটা কাজ করে, এর আসল রহস্যটা কি। তো চলুন তাহলে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা জেনে নেওয়া যাক। আমরা দেখব এটা ঠিক কিভাবে কাজ করে, এর ভেতরে কি কি সূক্ষ্ম কারিগরি রয়েছে, আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো কিভাবে শত বছরেরও বেশি সময় পরেও এই ডিজাইনটা আজও টিকে আছে। ব্যাপারটা হলো, আগেকার দিনে ছোট ছোট পাত্র বা স্টিল ব্যবহার করা হতো, যেগুলো ছিল খুবই ধীর আর অদক্ষ। কিন্তু শিল্প বিপ্লবের সময় দরকার ছিল একটানা বিপুল পরিমাণে উৎপাদন। ঠিক এই চাহিদা মেটাতেই জন্ম হয় কলম স্টিলের মতো যন্ত্রের। আচ্ছা, এই পুরো প্রযুক্তির মূল রহস্যটা কি জানেন? এর পেছনে কাজ করে একটা খুবই চমৎকার নীতি, যাকে বলে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ। ব্যাপারটা একটু কল্পনা করুন তো। ওপর থেকে অ্যালকোহল মেশানো তরলটা নিচে নামছে, আর ঠিক একই সময়ে নিচ থেকে গরম বাষ্প ওপরে উঠছে। মানে দুটো স্রোত একেবারে মুখোমুখি আসছে। আর এই মুখোমুখি সাক্ষাতের ফলেই কিন্তু অ্যালকোহলটা এত দারুণভাবে আলাদা হয়ে যায়। তো এই যে বিপরীতমুখী প্রবাহের কথা বললাম, এই জাদুটা ঠিক কোথায় ঘটে? চলুন এবার কলম স্টিলের মূল গঠনটা একটু দেখি। এটা আসলে দুটো প্রধান অংশে ভাগ করা একটা সিস্টেম। এই ছবিটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে ওয়াশ বা শস্যের মণ্ড ওপর থেকে নিচে নামছে, আর নামতে নামতে তার অ্যালকোহলটা হারাচ্ছে। আর অন্যদিকে গরম বাষ্প নিচ থেকে ওপরে উঠছে, আর সেই হারানো অ্যালকোহলটা শুষে নিয়ে নিজে আরও শক্তিশালী হচ্ছে। কি দারুণ একটা বিনিময় প্রক্রিয়া, তাই না? চলুন এবার তাহলে আমরা নিজেরাই এই উপাদানগুলোর সাথে কলামের ভেতরে একটা সফর করে আসি। এতে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। প্রথমে আসি ওয়াশ বা তরল মণ্ডটার কথায়। এটাকে প্রথমে একটা প্রি-হিটারের মধ্যে দিয়ে গরম করে কলামের একদম মাথায় ঢেলে দেওয়া হয়। সেখান থেকে এটা একটার পর একটা প্লেট বেয়ে টুকটাপ করে নিচে নামতে থাকে। আর এই নামার পথে আসল খেলাটা হয়। নিচ থেকে উঠে আসা গরম বাষ্প এর সবটুকু অ্যালকোহল যেন কেড়ে নেয়। শেষে যা পড়ে থাকে সেই অ্যালকোহলবিহীন স্পেন্ট ওয়াশ নিচ দিয়ে বেরিয়ে যায়। আর ঠিক একই সময় বাষ্প তার উল্টো যাত্রাটা করে। গরম বাষ্প কলামের নিচ থেকে ঢুকে প্লেটের উপর জমে থাকা ওয়াশের মধ্যে দিয়ে বুদবুদ করে উপরে উঠতে থাকে। আর প্রতিটা ধাপে, প্রতিটা প্লেটে এটা ওয়াশ থেকে অ্যালকোহল শুষে নিয়ে আরও বেশি শক্তিশালী হতে থাকে। এরপর আরও বেশি খাঁটি হওয়ার জন্যে এটাকে পাশের একটা কলামে পাঠানো হয়। আর সব শেষে একদম বিশুদ্ধ অ্যালকোহল বাষ্প হিসেবে এটা উপর দিয়ে বেরিয়ে আসে। আর একদম শেষ ধাপ, এই যে অ্যালকোহলে ভরপুর গরম বাষ্পটা বের হলো, সেটাকে একটা কনডেন্সারের মধ্যে দিয়ে চালনা করে ঠান্ডা করা হয়। আর সাথে সাথে এটা ঘনীভূত হয়ে আবার তরলে পরিণত হয়। আর এই তরলটাই হলো আমাদের চূড়ান্ত পণ্য, একদম খাঁটি হাই প্রুফ স্পিরিট। আমরা তো এতক্ষণ ওপর থেকে পুরো প্রক্রিয়াটা দেখলাম, কিন্তু আসল কারিগরি, আসল ইঞ্জিনিয়ারিংটা লুকিয়ে আছে কলমের ভেতরের ওই ছোট ছোট প্লেটগুলোতে। চলুন এবার সেই বিস্ময়কর জিনিসটার দিকে একটু নজর দেয়া যাক। একটা কথা প্রায়ই বলা হয় যে একটা ডিস্টিলিং কলম কতটা ভালো কাজ করবে তা পুরোপুরি নির্ভর করে এর ভেতরের প্লেটগুলোর ডিজাইনের ওপর। মানে এই প্লেটগুলোই হলো পুরো যন্ত্রটার হৃৎপিণ্ড। ইঞ্জিনিয়ারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা ছিল এই প্লেটগুলোকে একদম নিখুঁতভাবে সমান্তরাল রাখা। কারণ প্লেট যদি একটুও কাত হয়ে যায় তাহলে সর্বনাশ। গরম বাষ্পটা তরলের মধ্যে দিয়ে না গিয়ে পাশ দিয়ে সোজা উপরে উঠে যাবে, আর তাহলে পুরো প্রক্রিয়াটাই ব্যর্থ। তাহলে এই প্লেটগুলো আসলে কাজ করে কিভাবে? আচ্ছা,
প্রত্যেকটা প্লেট হলো একটা ছিদ্রযুক্ত পাত। এর মধ্যে একটা ড্রপিং টিউব থাকে যা দিয়ে তরলটা নিচের প্লেটে পড়ে। আর থাকে কিছু বিশেষ ফাঁদ বা ট্র্যাপ, যেগুলো বাষ্পকে বাধ্য করে তরলের মধ্যে দিয়ে বুদবুদ তুলে ওপরে যেতে। এই বুদ্ধিদীপ্ত ডিজাইনটাই নিশ্চিত করে যে তরল আর বাষ্পের মধ্যে দেখা হবেই। আর এই প্লেট ডিজাইনের ক্ষেত্রে একটা অন্যতম সেরা উদ্ভাবন ছিল বারবেট ট্র্যাপ। এটা ছিল তখনকার দিনের একটা অত্যন্ত কার্যকর আর সহজ সমাধান। এই বারবেট ট্র্যাপের ডিজাইনটা কিন্তু ছিল এক কথায় অসাধারণ। এটা গরম বাষ্পকে একদম সূক্ষ্ম বুদবুদে ভাগ করে দিত, যাতে তরলের সাথে এর সংস্পর্শটা হয় নিবিড়। ফলে অ্যালকোহলের একটা কণাও বাদ যেত না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, মেশিন বন্ধ করে দিলেও প্লেটের ওপর কিছুটা তরল জমে থাকত। এমনকি কোনো অংশ যদি নষ্টও হতো, পুরো প্লেট খোলার দরকার ছিল না, শুধু সেই ট্র্যাপটা বদলে দিলেই কাজ শেষ। কি দারুণ একটা ব্যবস্থা! কিন্তু এত সূক্ষ্ম একটা যন্ত্রকে চালানোর জন্য শুধু ভালো ডিজাইন থাকলেই তো হবে না, তাই না? এর জন্য দরকার নিখুঁত নিয়ন্ত্রণ। চলুন দেখি ডিস্টিলাররা কিভাবে এই বিশাল মেশিনটাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতেন। একটা নিখুঁত মানের স্পিরিট তৈরি করতে হলে দুটো জিনিসকে সবসময় চোখে চোখে রাখতে হয়: বাষ্পের চাপ আর উৎপাদনের পরিমাণ। এই দুটোতে সামান্য এদিক ওদিক হলেই কিন্তু উৎপাদিত স্পিরিটের মান খারাপ হয়ে যেতে পারে। তাই নিয়ন্ত্রণটা এখানে আসল কথা। এই নিয়ন্ত্রণের কাজটা করার জন্য ছিল একটা অটোমেটিক স্টিম রেগুলেটর, যার কাজ করার পদ্ধতিটা বেশ সহজ কিন্তু খুবই কার্যকর। যখনই কলামের ভেতরে বাষ্পের চাপ বেড়ে যেত, তখন একটা ফ্লোট ওপরে উঠে স্টিম ঢোকার ভ্যালভটা বন্ধ করে দিত। আবার চাপ কমে গেলে ফ্লোটটা নিচে নেমে ভ্যালভটা খুলে দিত। পুরো ব্যাপারটা চলত নিজেই, একদম স্বয়ংক্রিয়ভাবে। আর উৎপাদনের হারটা বোঝার জন্য ব্যবহার করা হতো একটা সাধারণ গেজ গ্লাস। এর মাধ্যমে ডিস্টিলাররা রিয়েল টাইমে দেখতে পেতেন যে কী হারে অ্যালকোহল তৈরি হচ্ছে। এটা তাদের উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে দারুণভাবে সাহায্য করত। একবার ভাবুন তো, এই প্রযুক্তির মূল ডিজাইনটা ১০০ বছরেরও বেশি পুরনো, কিন্তু আজও এটা প্রাসঙ্গিক। চলুন দেখি কিভাবে এই ক্লাসিক ডিজাইনটা সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিয়েছে। এই টেবিলটা দেখলেই এর অভিযোজন ক্ষমতাটা বোঝা যায়। সাধারণ পাতলা ম্যাশের জন্য সোজাসুজি খাড়া কলামই যথেষ্ট ছিল। কিন্তু যখন কাদার মতো ঘন ম্যাশ ডিস্টিল করার প্রয়োজন পড়ল, তখন ইঞ্জিনিয়াররা এর ডিজাইনে একটু পরিবর্তন আনলেন। তৈরি হলো সামান্য হেলানো ইনক্লাইন্ড কলাম স্টিল। দেখুন, মূল নীতি কিন্তু একই রয়ে গেছে, শুধু নতুন চ্যালেঞ্জের জন্য একটা নতুন সমাধান। এই শতবর্ষী ডিজাইনটা আজও আধুনিক শিল্পের একটা মৌলিক ভিত্তি হয়ে আছে। এটা আমাদের একটা প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে। আচ্ছা, এরকম আর কোন কোন পুরনো আবিষ্কার আছে যেগুলো আমরা হয়তো খেয়ালও করি না, কিন্তু সেগুলো আজও নীরবে আমাদের এই আধুনিক বিশ্বকে চালাচ্ছে?